হ্যাঁ দিদির খালি দাদাকে ভোট দিবি সালা কি সব মুখে আমাদের মুখে তো এরকম ভাষা আসে না ওদের মুখে মানে কি বলবো যদি পেটে দুঃখ থাকতো তাহলে এই কথাটা বলতো না এত অশ্লীল ভাষাগুলো বলেছিল মা আমাদের তারা তুলছে মানে মেরে দিবে বলছে আমরা হাতে পাই পড়ছি যে আমাদেরকে মেরে না যাই না আমরা জাহানের জন্য একটু বেঁচে থাকি সামনে স্বামীদেরকে মারধর করছে আমরা সেই দিনটা এলে না মানে এই ভোটের সময় এলেই তো আমাদের প্রচন্ড ভয় জানা কোনো ভয় করবে 24 ভোট দিয়ে 24 ভোট দিয়েছিল 24 ভোট দিয়েছিলেন কোনো ভয় করবেন না একদম আপনারা তো এসে বলে দিয়েছিলেন আবার যে কখন কি হবে পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল তিনি জেলায় জেলায় ঘুরে দেখছিলেন কার কি প্রবলেম ভোটের পরিস্থিতি রয়েছে কিনা ঘুরে দেখছিলেন তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসীদের ভোট সন্ত্রাসের হাড়হিম করা চিত্র তিনিও এক্সপিরিয়েন্স করতে পারছেন বিগত 2021 কিংবা 2024-এ তৃণমূল কংগ্রেস হারলেই বলুন কিংবা জিতলেও বলুন দুটি ক্ষেত্রেই কিভাবে তারা সন্ত্রাস মনোভাব সৃষ্টি করেছিল ভোটারদের চোখে মুখে এখনো সেটাই স্পষ্ট তবে নির্বাচন কমিশন তারা এবারে বলছে যে ভয়ের কোনো চিন্তা নেই তার কারণ তারা এবারে চক্রব্যূহ রচনা করেছেন কি সেই চক্রব্যূহ আপনারা জানেন অর্জুনের সন্তান পুত্র অর্জুন এবং সুভদ্রা তার পুত্র অভিমন্যু তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন সেই চক্রব্যূহের কাহিনী তিনি অর্জুনের কাছ থেকে শিখেছিলেন কিভাবে চক্রব্যূহতে ঢুকতে হয় কিন্তু মাঝখানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তাই চক্রব্যূহ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় এটা ওই মায়ের গর্ভে থাকাকালীন অভিমন্যু আর সেটা জানার সুযোগ পায়নি এবং মহাভারতের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধে যখন অর্জুনের নিজের গুরু দ্রোণাচার্য তিনি চক্রব্যূহ রচনা করলেন কারণ তিনি ছাড়া চক্রব্যূহ আর কেউ রচনা করতে জানতেন না সেই চক্রব্যূহ তিনি রচনা করার পর অর্জুনের অনুপস্থিতিতে তার একমাত্র সেই সময়ের উপস্থিত সন্তান অভিমন্যু সেই চক্রব্যূহে কিভাবে ভেদ করতে হয় সেটা তিনি গর্ভস্থ অবস্থায় শিখেছিলেন তাই বীরের সঙ্গে তিনি সেখানে ঢুকে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন গর্ভস্থ অবস্থায় তাই বেরোনোর পথটা জানতেন না আর তারপরেই কিভাবে তাকে নৃশংসভাবে মহাবীর কর্ণ থেকে শুরু করে দুর্যোধন দুঃশাসন সবাই মিলে কিভাবে মেরেছিল সেটা পৌরাণিক কাহিনীতে তার ব্যাখ্যা রয়েছে এবারে কেন এই কথা বললাম তার কারণ নির্বাচন কমিশনও কার্যত এরকম একটা চক্রব্যূহ রচনা করছেন কেন তার এই চক্রব্যূহের মধ্যে দিয়ে আপনি বুথে তো ঢুকে পড়তে পারবেন অর্থাৎ যদি আপনি বুথ দখল করতে চান মেশিন হ্যাক করতে চান ট্যাম্পারিং করতে চান আপনি বুথের মধ্যে প্রবেশ করার সুযোগ পাবেন চক্রব্যূহের মধ্যে কিন্তু আপনি বেরোনোর সুযোগ পাবেন না কেন ব্যাখ্যা করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব ওই রিকোয়েস্ট আপনাদের সামনে আরো একবার যে একটু সাবস্ক্রাইবার যদি না বাড়ে তাহলে কোন এনার্জি নিয়ে আপনাদের সামনে খবর করতে আসি মাথায় রাখবেন সাবস্ক্রাইবারের জন্য 1 পয়সা আমার আর্নিং হয় না এনিওয়ে আসা যাক খবরে দেখুন এই মহাকাব্য মানে মহাভারত মহাকাব্য থেকে এত বিস্তারিত বর্ণনা বা ছোট করে সংক্ষিপ্ত বর্ণনা কেন আপনাদের সামনে দিলাম আপনারা খবরটা দেখতে পাচ্ছেন একসঙ্গে 500 বুথে নজরদারি প্রত্যেকটিতে 2টি করে ক্যামেরা রাজ্যের ভোটার নিরাপত্তা নিয়ে যা বললেন সুব্রত আমি আপনাদের সামনে বলি যে এবারে এআই কে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে চক্রব্যূহ রচনা করেছে নির্বাচন কমিশন আপনারা জানেন যে এবারে 2টি করে ক্যামেরা থাকবে এবং একটি থাকবে এমন ভাবে যেটা সেন্টারের দিকে মুখ করা থাকবে অর্থাৎ ভেতরে কে কে রয়েছে সেটা আর কমপক্ষে একটি বাইরে থাকবে সেটা 2টো বা 3টে পরিস্থিতি বুঝে লাগানো হবে এবার ভেতরের মধ্যে যারা থাকবেন কারা থাকতে পারেন একজন প্রিজাইডিং অফিসার 3 জন পোলিং অফিসার 3 জন পোলিং মানে যতজন প্রার্থী থাকবেন তাদের একজন করে পোলিং এজেন্ট আর ঢুকবেন একজন করে মাত্র ভোটার এর বাইরে যদি একজনও ভোটার এক্সট্রা মানে একজনও ব্যক্তি এক্সট্রা ঢোকেন অর্থাৎ ধরুন সব মিলিয়ে একটি বুথে ধরা যাক 10 জন অ্যালাউড সেখানে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং এজেন্ট আর ভোটারকে নিয়ে 10 জন ধরুন থাকার কথা সেখানে যদি একজনও অতিরিক্ত লোক ভেতরে প্রবেশ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে ডিটেক্ট করবে
এবং ওই যে সেক্টর অফিসে কন্ট্রোল রুমে বসে যারা দেখবেন তাদের কাছে স্ক্রিনটা সঙ্গে সঙ্গে লাল হয়ে জ্বলে উঠবে এবং ওই লোকটিকে রেক্ট্যাঙ্গেল লাল কালারে হাইলাইট করা হবে যে অনুপ্রবেশ করেছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্ক্রিনে যদি টাচ করা হয় ওই প্রিজাইডিং অফিসারের নাম্বার ভেসে উঠবে, কন্ট্রোল রুম থেকে তাকে ফোন যাবে তার কাছে, কেন এই ঘটনা ঘটেছে তৎক্ষণাৎ উত্তর দিতে না পারলে সেখানকার ভোট প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে চক্রব্যূহের মধ্যে ওই ব্যক্তি ঢুকবেন তিনি কিন্তু আইনের দরজা দিয়ে এত সহজে আর বেরোতে পারবেন না। তাই যাদের ভোট লুট করার ইচ্ছা রয়েছে এবারে কিন্তু আমার এই চক্রব্যূহের গল্পটা যেটা নির্বাচন কমিশন রচনা করেছে সেটা শুনে তারপরেই কিন্তু মতলব মানে স্থির করবেন। এছাড়াও এআই দিয়ে আরো একটা ব্যবস্থা করা হয়েছে যে কোনো ভোটার যদি কোনো একটি বুথে গিয়ে মানে যখন আপনি ভোট দিচ্ছেন সেই জায়গাটায় আপনি ধরুন একটা অদ্ভুত সময় ধরে দাঁড়িয়ে থাকলেন, ধরুন 2 মিনিট 3 মিনিট ধরে দাঁড়িয়ে থাকলেন, সেটিও কিন্তু এআই ডিটেক্ট করবেন যে একটা ভোট দিতে আপনার যতক্ষণ সময় লাগে তার অনেক অতিরিক্ত সময় আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তখনও আপনাকে হাইলাইট করা হবে, স্ক্রিন লাল হয়ে জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে অ্যালার্মের মতো একটা মানে সিগন্যাল আসবে, তারপরে কিন্তু প্রিজাইডিং অফিসারকে কল করে ওইখানে সিদ্ধান্ত নিতে হবে, ভোট হয়তো তখন স্থগিত করা হতে পারে। এই রকম একটা পরিস্থিতিতে এবারে নির্বাচন হবে। এবার বুঝতে পারলেন কেন আমি অর্জুন এবং অভিমন্যুর ওই চক্রব্যূহের কথা আপনাদের সামনে বললাম। আপনি ঢুকতে পারবেন, আপনি যদি বৈধ হন আপনি ঢুকবেন, আপনি বেরোবেন, তার কারণ আপনার চক্রব্যূহে ঢোকার এবং বেরোনোর রাস্তা জানা থাকবে। কিন্তু যদি আপনি আগন্তুক হন আপনি ঢুকতে পারবেন কিন্তু আপনি বেরোতে পারবেন না। এইখানে আমি আপনাদের সামনে এবার টপিক একটু অন্যদিকে এগিয়ে নিয়ে যাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু কিছু জায়গায় আমার বেশ পছন্দ হয়, কারণ তিনি সত্যি কথাটা ভেবেচিন্তে না বলেই এমনভাবে বলে ফেলেন যাতে করে আমরাও বুঝতে সুবিধা হয় যে মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্যটা ঠিক কি। গতকালও এইরকম একটা ঘটনা ঘটেছিল। দেখুন, এমনি বালু মল্লিক মানে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির মাস্টার মাইন্ড অভিযুক্ত, 10,000 কোটি টাকারও বেশি মারাত্মক একটা এত বড় স্ক্যামের যিনি অভিযুক্ত, তাকে মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিলেন, বললেন আমার গভর্নমেন্টে বালু যা কাজ করেছে এইরকম কাজ আর কেউ দ্বিতীয় করেনি। তাহলে আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন তার গভর্নমেন্টের মধ্যে সব থেকে বেশি নম্বর পাওয়া রাজনৈতিক ব্যক্তির নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি একেবারে দুর্নীতিতে নিমজ্জিত, তাকে যে হাজতবাসও হয়েছে এবং সেই সময় হাজতবাস হওয়ার পরই তার কিভাবে অসাধারণ দেখেছিলাম শরীর কিভাবে ভেঙে পড়েছিল তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, এবং বেরোনোর পর সঙ্গে সঙ্গে তিনি কিভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন সেটা দেখেছিলাম। এইরকম মুখ্যমন্ত্রী যদি পাশে থাকেন তবেই কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো রাজনৈতিক নেতা হওয়া যায়। তিনি ভাগ্য করে নেত্রী পেয়েছেন, এটা মানতেই হবে। শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। শুনলেন, এইখানে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবেন, মুখ্যমন্ত্রী রাগঢাক করেননি যে একজন জেল খাটা একজন অভিযুক্ত, তিনি কিন্তু বলেননি চায়ের কাপের ভাঁড়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক বদনাম করেন আপনারা যে তিনি চায়ের ভাঁড়ের মতো ফেলে দেন, তিনি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ফেললেন না, কাউকে কাউকে ফেলেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় তার আরো কাছের বলে আমরা জানতাম, তাকে কিন্তু ফেলে দিয়েছেন ভাঁড়ের মতো, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ফেললেন না। এখানে কি কারণ বলুন তো? এই কারণটা আমার স্পষ্ট নয়, তবে শুভেন্দু অধিকারী কিছু বললেন, তিনি যেটা বললেন সেটা আমি বললে বিপদ হতে পারে, তাই শুভেন্দু অধিকারীর মুখ থেকেই আপনারা শুনেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে এতটা কেন ব্যাটিং করলেন। শোনার আগে যদি কেউ লিখতে চান লিখতে পারেন, এবার শুনে দেখুন। বলার কিছু নেই, পশ্চিমবাংলায় রেশন দুর্নীতি আপনারা নিজেরা জানেন যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম, 10,000 কোটি টাকার বেশি দুর্নীতিতে হয়েছে। সেই দুর্নীতির তিনি মূলাধার সেই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েক বছর জেলে থেকেছেন। আজকে এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কেষ্ট বালু চুনোপুরি সব খেয়েছে হাওয়াই ভাগ পেয়েছেন, তাই কৃতজ্ঞতা স্বীকার করে হাবড়াতে প্রার্থী করে ওনার পক্ষে সার্টিফিকেট দিয়েছে। শুনলেন, শুভেন্দু অধিকারী তার মতো করে ব্যাখ্যা করলেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে একজন অভিযুক্ত যতক্ষণ না প্রমাণ হচ্ছে তাকে তো টিকিট দেওয়াই উচিত না। এমনিও নতুন একটা আইন আসার কথা রয়েছে যে কত 1 মাসের বেশি যদি কোনো ব্যক্তি আসেন মানে হেফাজতে থাকেন বা জেল হয় তাহলে তিনি কোনো পদে থাকতে পারবেন না। সেখানে নতুন করে আবার তাকে টিকিট দেওয়া হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব। এবং এইরকম মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকেন বলেই তার আন্ডারে যারা কাজ করেন তারা এতটা মানে রাজনীতি করার, আমি অন্য কিছু বলছি না, রাজনীতি করার এত ভালো সাহস পান। তো যাই হোক, মুখ্যমন্ত্রী আরো কিছু কথা বললেন, না শোনালেই নয় আপনাদের। এই বালুকে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে নিজের নাম মনে পড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম। অর্থাৎ বালুর সঙ্গে তিনি তার নাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই বন্ধনীতে বলে গেলেন। শোনাবো। তিনি বলছেন যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ডিজিটাল রেশন কার্ডের জন্য তিনিই প্রতিকৃত, তারই অবদান এটা। এমন বললেন যেন ডিজিটাল রেশন কার্ড জ্যোতিপ্রিয় মল্লিকের মস্তিষ্ক প্রসূত। এবং এছাড়াও কিভাবে রেশন চুরি আটকানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের যে কি অবদান আমাদের এই রাজ্যে, চুরির অবদান না, রেশন চুরি আটকানোর জন্য কি যে অবদান, এই অবদান মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভুলতে পারবেন না। এইরকম ধরনেরই বক্তব্য বললেন। পরেই তার মনে পড়ে গেল তার নাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলছেন আমাকেও তো, আমি ছবি আঁকি বলে আমাকেও তো ওরা কত কথা বলে। অভিষেক বেচারা ব্যবসা করে, ওকে নিয়েও তো কত কথা বলে। ছেলেটা ব্যবসা করবে না? ব্যবসা না করলে খাবে কি? সত্যিই তো একজন রাজনৈতিক নেতা ব্যবসা না করলে খাবে কি? এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, চাকরি করে এত সম্পত্তি এত কিছু করা যায় বলে আমার মানে ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। মানে সে আপনি যত বড়ই চাকরি করুন না কেন, এত বড় অট্টালিকা এত সম্পত্তি, এটা চাকরি করে লিমিটেড। আমি কাউকে ব্যক্তিগত কথা বলছি, আমি জেনারেল ভাবে বলছি কি ব্যবসা করে সম্ভব। তাই ডেফিনেটলি ব্যবসার প্রতি যারা যোগ্য, যাদের ক্ষমতা রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, তারা ব্যবসায় করবে। এটা অস্বাভাবিকতার কিছু নেই। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, কমপ্লিট প্যাকেজ। এখন আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, এটা কে করেছিল? বালু করেছিল। মানে ও জ্যোতিপ্রিয় মল্লিক ডাক নাম, ভালো নাম, কিন্তু এই কাজটা বালু করে গিয়েছিল। এই কাজটা এত সহজ ছিল না। এই যে রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত, প্রত্যেকটা গাড়ির নাম্বার রাখা, তাকে ট্যাপ করা যে মালটাকে বদলে দিচ্ছে কিনা, রেশনের যে জিনিসগুলো মেটেরিয়ালগুলো সবটা কিন্তু বালু করেছিল, এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল। কাকে ফাঁসানো হয়নি, আমি কেন আঁকতাম সেটা নিয়েও কোশ্চেন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে? আরে খাবে কি? ওর পরিবার নেই? চুরি করবে না ডাকাতি করবে? সবভাবে ব্যবসা করবে। আপনার আপত্তির কি আছে? বিজনেসম্যানরা বিজনেস করবে না? আমি সব এলাকায় ট্রেডার্সদের নিয়ে চেম্বার্স কমিটি করে দিয়েছি। শুনলেন, অসাধারণ একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রাগঢাক গুড়গুড় করেননি। মানুষের কাছে পরিষ্কার গিয়ে বলেছেন, ভাই জ্যোতিপ্রিয় আমার গভর্নমেন্টের সেরা। এরপরে একজন মুখ্যমন্ত্রীকে আর কেউ সন্দেহ করবেন না দয়া করে, কারণ তিনি নিজে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জ্যোতিপ্রিয় তার রত্নখচিত মন্ত্রিসভার সব থেকে বড় রত্নর নাম হচ্ছে জ্যোতিপ্রিয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট। এটা তো একটা স্টেটমেন্ট করলে তো আর মোছা যায় না, এই স্টেটমেন্টও আর কোনোদিন মুছবে না। তো এই স্টেটমেন্টে এত বড় সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করার পরেও পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মনে করেন যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় সম্পদ তাদেরও সম্পদ, মানে যদিও যতই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠুক, আপনাদের যাদের কাছে ভোট চাইতে যাবেন তাদের চাল চুরি করেছে, তাদের চালে দুর্নীতি করেছে, এইটা জানার পরেও যদি আপনারা ভুক্তভোগী হওয়ার পরেও, হ্যাঁ প্রমাণ হয়নি, চলছে তদন্ত বা আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু এটা জানার পরেও মানে কলঙ্ক অধ্যায় থেকে তিনি পরিষ্কার হয়ে আসার আগেই যদি আপনারা আবারও বিশ্বাস করে রত্নখচিত মন্ত্রিসভার মধ্যে সব থেকে বড় রত্নমণ্ডলীতে বিশ্বাস করে ভোট দিতে চান, তাহলে নিশ্চিত আপনারা দেবেন। আপনাদের সেই নির্বাচনী অধিকার আমাদের সংবিধান দিয়েছে। এইখানে আমি আপনাদের সামনে আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রায়ই বলে যে বাংলা বললেই বাংলাদেশি বলে। বাংলাদেশি মানে বাংলাদেশি যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলা ভাষায় কথা বলেন, সেইটা একটা হাতিয়ার হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে, যে ওরা যেহেতু বাংলায় বলে তাই ওরা যদি আমাদের সঙ্গে মিশে যায় তাহলে ওদেরকে আর আক্রমণ করা যাবে না,
তার কারণ ওরা বাংলা বলে আর তুমিও বাংলায় বলো, তাহলে বাংলায় আক্রমণ করা যাবে না, তার কারণ জলে আর দুধে মিশে গেছে। সেই জায়গায় ভুল করে বসলেন লাভলি মৈত্র। কি করলেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সোনারপুর কি লিখেছেন দেখুন, সোনারপুর দক্ষিণের মানুষ চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি, সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন। এরপরে দেখুন যে হ্যাশট্যাগ দিয়েছেন তার মধ্যে একটা রয়েছে বাংলাদেশ ভোট। তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত এমএলএ আবারও টিকিট পেয়েছেন, তিনিও কিন্তু ওই নেত্রীর মতো রাগঢাক গুড়গুড় করছেন না, পরিষ্কারভাবে তিনি বাংলাদেশ ভোট তিনি হ্যাশট্যাগ করে নিয়েছেন। তার কারণ তিনি জানেন হয়তো যে তার যে এই পোস্টগুলো যারা পড়েন তারা আইদার বাংলাদেশকে বেশি ভালোবাসেন কিংবা বাংলাদেশ মনোভাবাপন্ন। মানে যে অভিযোগ বিজেপি বারবার তুলছে, যে অভিযোগগুলোর সত্যতা প্রমাণ বারবার হয়ে আসছে, এসআইআর এর পর যখন দেখা যায় যে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদাহের মতো এই সমস্ত বর্ডার লাগোয়া জায়গাগুলিতে সব থেকে বেশি পরিমাণে নাম বাদ যাচ্ছে, সেখানে মহুয়া মৈত্রদের এই বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ করে দেওয়া, এটা কিন্তু দেখুন 2-2-5 আর করার কোনো উপায় নেই। তো যাই হোক, তিনি করেছেন তার নিজের দায়িত্বে। পশ্চিমবঙ্গের মানুষও নিজের দায়িত্বে ভোট দেবেন এই সমস্ত দেখার পর। এইখানে গতকাল আপনারা জানেন সব থেকে বড় যে খবরটা আমরা পেয়েছি সেটা হচ্ছে অ্যাডজুডিকেশনের প্রক্রিয়া শেষ হয়েছে। এবার হচ্ছে ট্রাইব্যুনালে তারা আবেদন করতে পারেন। আমি দেখছি যে বাংলাদেশ মনোভাবাপন্ন বেশ কিছু লোকজন খুব গালিগালাজ করছেন কয়েকদিন ধরে। সে করুন, তার কারণ হচ্ছে আমাদের অধিকার আমাদের রক্ষা করতে হবে। তাতে করে অনুপ্রবেশকারীরা যদি এসে 2-4টি মন্দ বক্তব্য বলেন সে তারা বলতেই পারেন, কিন্তু তার জন্য আপনারা আছেন, আপনাদের কমেন্ট সেকশন রয়েছে, আপনাদের যুক্তি রয়েছে, সেই যুক্তির হাতিয়ার করে তাদের উত্তর দেওয়ার ক্ষমতা আপনাদেরই রয়েছে। আপনাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানোর জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য সেটাও আপনাদের ক্ষমতা রয়েছে। যদি আগ্রহ করেন, যদি মনে করেন যে লড়াইটা আমার একার না, লড়াইটা আমাদের সকলের, তাহলে সেই দিকে নিয়ে যাবেন। এইবারে গতকাল এই যে অ্যাডজুডিকেশনের শেষ হওয়ার পর দেখা গেল পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রায় সংখ্যাটা 91 লক্ষ, 90,86,000 সামথিং। 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা 2,69,68,281, বিজেপির ভোটের সংখ্যা 2,29,05,474। ভোটের ব্যবধান 2021 সালের বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের 60,62,000। সংখ্যাটি অনেকটা কমে যায়, যদিও সিট কম পেয়েছিল বিজেপি, সংখ্যাটা লোকসভায় কিন্তু অনেক কমে যায়। তৃণমূল পেয়েছিল 2,75,68,561 ভোট, অর্থাৎ 21-এর নির্বাচনের থেকে তাদের ভোট কমে যায়, এবং বিজেপির ভোট বেড়ে যায় 2,33,27,349, অর্থাৎ দুই দলের ব্যবধান দাঁড়ায় 42,37,212। এসআইআর এর নাম বাদ গেল 91 লক্ষ কাছাকাছি। আর 2024 সালে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ডিফারেন্স ছিল 42 লক্ষ। 42 লক্ষকে 2 দিয়ে গুণ করলে 84 লক্ষ। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোটে কারচুপি করত, প্রিপোল ভায়োলেন্স করত, পোল ভায়োলেন্স করত, পোস্ট পোল ভায়োলেন্স করত, কাউন্টিং এর সময় ভায়োলেন্স করত, এই সব কিছু মিলেও তারা একেবারে শেষ পর্যন্ত ওই সংখ্যার তফাৎ 42 লক্ষ আনতে পেরেছিল। সবকিছু করেও, এত কিছু করেও, এসআইআর এ এত লক্ষ ভুয়ো ভোটার নাম থাকার পরেও তারা বিজেপিকে মাত্র 42 লক্ষ ভোটে হারাতে পেরেছিল। এবার এসআইআর এর পর যখন 90 লক্ষের নামটা বাদ চলে গেল, তাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো ডবলেরও বেশি, যে পরিমাণ দুর্নীতি কারচুপি যেভাবেই তারা জিততো না কেন, এর ডবলেরও বেশি করতে হবে, তবে তারা বিজেপিকে হারাতে পারবে। এটা কার্যত, আমাকে এখন যদি বলেন যে আমার যেরকম বডি ফিটনেস, আমি ধরুন 2-1টা ব্রিজ হেঁটে টপকে যাই, অসুবিধা হয় না। কালকে যদি আমাকে বলেন যে তোমাকে শুশুনিয়া পাহাড়টা হেঁটে টপকে দিতে হবে, বা তার থেকে আরো একটু বড় অযোধ্যা পাহাড়টা তোমাকে একেবারে গ্রাউন্ড থেকে, ভূমি থেকে টপকে ওদিকে পার করে দিতে হবে, তাহলে যেরকম পরিস্থিতি হয়, তৃণমূল কংগ্রেসকে স্বচ্ছ নির্বাচনী ভোটার তালিকার মধ্যে দিয়ে ভোট গ্রহণ করানোর পর চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসাও কার্যত ওই একই এক্সাম্পল হয়ে দাঁড়াবে। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। যদি সুষ্ঠুভাবে ভোট নির্বাচন কমিশন করতে পারে, এবারে তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা কার্যত একেবারেই নেই বললেই চলে। আমার এটা ব্যক্তিগত মতামত। আমি নিজের কোথাও ফিল্ড সার্ভে করার আমার ক্ষমতা নেই, আমার সেই লোকবলও নেই। আমার যেটুকু
নর্মাল ক্যালকুলেশনসের আসে, তাতে করে আপনাদের সামনে অন্যদিনও ব্যাখ্যা করব। বিজেপির কমপক্ষে এবারে 150-এর ওপর আসন পাওয়া, অন্তত পার্টি গণিতের নিয়ম তাই বলছে। তো যদিও ফিল্ডে পরিস্থিতিতে কে কতটা বাহুবল দেখাতে পারে, কে কতটা গায়ের জড়ি করতে পারে, কে কতটা আগের দিন গিয়ে রাস্তা দখল করতে পারে, তার উপরে ভোটের পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেটা যদি না হয় তাহলে 150+ আটকানো ডিফিকাল্ট। আপনাদের সকলের মন্তব্য একান্ত কাম্য। এখনকার মতো এখানে।